দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু, নতুন উদ্যোক্তারা উৎসাহিত হবেন মৎস্য সংশ্লিষ্টদের। তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়ছে গরম ও ঠান্ডাজনিত নানা রোগ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ঠান্ডা কাশি জ্বরের ক্ষেত্রে তাদের তীব্রতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তারা এখান থেকে নিউমোনিয়ায় খুব দ্রুত আক্রান্ত হয়ে যায়। কারওয়ান বাজার স্থানান্তর হলে যানজট কমে আসবে বলছে ডিএনসিসি সংখ্যায় ব্যবসায়ীরা। ভারতের লোকসভা নির্বাচন শুরু আগামীকাল, 7 দফার ভোট শেষ হবে 1 জুন, 4 জুন ফল প্রকাশ। এবারে পুরো আয়োজন। প্রাণী সম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে সরকার। বৃহস্পতিবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানিয়েছেন। বলেছেন, মাংসের সঙ্গে চামড়া ও হাড়গোড় কাজে লাগানোর উপায় বের করতে হবে। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশুপালনে উদ্বুদ্ধ করতে শুরু হলো প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024। রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে 2 দিনের এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন উপজেলা থেকে উন্নত জাত ও অধিক উৎপাদনশীল গাভী, মহিষ, ছাগল সহ অন্যান্য পোষা প্রাণী প্রদর্শনীতে স্থান পেয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করবেন। পরে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, খাদ্য নিরাপত্তার সাথে পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে সরকার। যতটুকু উৎপাদন বেড়েছে তা দেশের কৃষি গবেষণার ফল। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে সরকার প্রধান বলেন, মৎস্য থেকে শুরু করে সব পশু খাদ্য যেন নিরাপদ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা, এটা আমাদের বন্ধ করতে হবে। পশুর কিন্তু খালি মাংসটাই খাবার না, তার হাড়, রক্ত, চামড়া এবং বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে। প্রতিটি জিনিস মূল্যবান। আমরা যদি সেগুলি যথাযথভাবে সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করতে পারি, সেগুলো আমাদের অনেক কাজে ব্যবহার হয়। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, এক্ষেত্রে প্রাণী সম্পদ খাত আদর্শ হতে পারে। যে গরু পালা যে শুধু রাখাল একটা লাঠি নিয়ে যাবে তা নয়, শিক্ষিত মানুষ মাথাল না দিয়ে হ্যাট পরে তারাও কিন্তু এই খামার চালাতে পারবে। কাজে এই উৎসাহটা দরকার। আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক। আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই, এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক, সেটাও আমরা চাই। পরে প্রধানমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। কাজী ফার্মসের স্টলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিচালক কাজী জাহিন হাসান। এ সময় প্রধানমন্ত্রীকে একটি মুরগির বাচ্চা উপহার দেন তিনি। কেন্দ্রীয়ভাবে ঢাকায় হলেও 64টি জেলার 466টি উপজেলাতেও একযোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। 2 দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন প্রজাতির বিশালাকার গরু, ছাগল, উট ও বাহারি ধরনের পাখি। সংশ্লিষ্টরাও বলছেন, দুগ্ধ ও পোলট্রি খামারিদের পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করবে এমন প্রদর্শনী। প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আয়োজিত এবারের প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর প্রতিপাদ্য প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলা মাঠে দুগ্ধ ও পোল্ট্রি খাতের পাশাপাশি বিভিন্ন প্রজাতির গবাদি পশু ও পাখি প্রদর্শিত হচ্ছে। এজন্য স্থাপন করা হয়েছে 25টি প্যাভিলিয়ন ও 30টি স্টল। প্রদর্শনীতে রয়েছে পোল্ট্রি ও পশুখাদ্য উৎপাদনকারী বিভিন্ন কোম্পানির স্টল। এর মধ্যে অন্যতম কাজী ফার্মস, যার দৈনিক ডিম উৎপাদন 22 লাখ, সপ্তাহে মুরগির বাচ্চা উৎপাদন হয় 56 লাখ। একই সঙ্গে কাজী ফার্মস মাসে উৎপাদন করে 75,000 মেট্রিক টনের বেশি উন্নত মানের ফিড। এই ফিডগুলোর গুণগত মান কীরকম এবং ফিড খেলে কীরকম তাদের পারফরমেন্স আসবে, তারা কীরকম পারফরমেন্স প্রত্যাশা করে এবং কীরকম পারফরমেন্স আসবে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত তাদেরকে জানাতে পারব।
বেসরকারিভাবে ডিম ও পোল্ট্রি খাতকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী উৎসাহ দিয়েছেন। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক। প্রাইভেট সেক্টর, বিশেষ করে পোলট্রিতে প্রাইভেট সেক্টরের বিরুদ্ধে সিন্ডিকেট ইত্যাদি নানা ধরনের মিথ্যা কথা ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে, যার জন্য প্রাইভেট সেক্টরের অনেকেই অত্যন্ত নিরুৎসাহিত হয়ে যাচ্ছিল। কিন্তু আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনে খুবই উৎসাহিত হয়েছি এবং আমরা আবার নতুন উদ্যোগে আমরা চাইব যে এই উৎপাদন বৃদ্ধি করে যাতে আমরা দেশের যে চাহিদা সেটা যাতে আমরা মেটাতে পারি। দুদিনের প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়ছে গরম ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এই অবস্থায় শিশু কিশোরদের তরল খাবার, পানি, ডাব, স্যালাইন খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 8 মাস বয়সী ছোট্ট ফুটফুটে শিশু আয়েশা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 11 দিন ধরে ভর্তি রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। শ্বাসকষ্ট, জ্বর, কাশিতে কাতর সন্তানের কষ্ট সহ্য করতে পারছেন না মা বাবা। চিকিৎসা তো দিতেই আছে, পরীক্ষা দিতেছে, রক্ত টেস্ট যখন যেটা কইতেছে এটাই করতেছি। আয়েশার মতো আরও বেশ কয়েকজন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে একই ওয়ার্ডে। তাদের কান্নার শব্দে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 24 ঘন্টায় 200-র বেশি শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে 1000 থেকে 1300 শিশু। গরমের তীব্রতায় তারা আক্রান্ত হচ্ছে বলে জানান চিকিৎসকরা। বাচ্চাদের ক্ষেত্রে ঠান্ডা কাশি জ্বরের ক্ষেত্রে তাদের তীব্রতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারা এখান থেকে নিউমোনিয়ায় খুব দ্রুত আক্রান্ত হয়ে যায়। এই মুহূর্তেও দেখবেন প্রায় 100-র কাছাকাছি শ্বাসকষ্টজনিত রোগীরা ভর্তি আছেন। ডায়রিয়ার রোগী আছে প্রায় 50+। আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহে গরমের তীব্রতা আরও বাড়বে। তাপমাত্রার উপর স্বস্তিদায়ক কোনো খবর না। তাই এখনই যেটা আছে দেখাতে, আমি বললাম মৃদু থেকে তীব্র আছে, কিন্তু অতি তীব্র যায় না। তবে এটা অতি তীব্র যাইতে পারে। অতি তীব্র মানে কি, অর্থাৎ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়া যাইতে পারে। এদিকে ঈদের ছুটির পর আগামী সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। বিদ্যালয়গামী শিশু কিশোরদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। টাটকা ফলের রস, বিভিন্ন স্যুপ, বিভিন্ন তরল খাবার, ইভেন ডাবের পানি। আমরা বলবো যে খুব বেশি অতিরিক্ত ঘেমে গেলে স্যালাইনও অল্প পরিমাণ তারা খেতে পারে। এটা তাদের শরীরের ডিহাইড্রেশন প্রিভেন্ট করবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। চলতি বছর 16 এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 23 জন, যা গত বছরের একই সময়ের তুলনায় 3 গুণ বেশি। আক্রান্তের সংখ্যাও বেশি। অথচ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, এবছর মশা নিধনের কার্যক্রম জোরদার করায় ডেঙ্গু রোগী কমবে। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত বছরের মতো এবার স্যালাইন সংকট হবে না। দেশে এখন শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, কোনো ঋতুতেই ডেঙ্গু থেকে মানুষ নিরাপদ নয়, যার প্রমাণ মেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে। সেখানে দেখা যায়, জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 23 জন মারা গেছেন, যেখানে গত বছর একই সময় পর্যন্ত মৃত্যু হয় 7 জনের। এই 3.5 মাসে প্রায় 1500 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যেখানে গত বছর সংখ্যা ছিল 908 জন। তাই মশা নিধন কার্যক্রম জোরদার না করলে ডেঙ্গু পরিস্থিতি ফের ভয়াবহ রূপ নিতে পারে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে এখনই নির্দেশনা প্রদান করা দরকার, যেন যার যার অবস্থান থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ গ্রহণ করে। গত কয়েক বছর ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারীরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হন। এজন্য এবছর আগে থেকেই মশা নিধন কার্যক্রম চালুর কথা জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। মশা নিধনের জন্য আমরা সকালবেলা লার্ভিসাইড করি, মশার ডিম নিধন যেটাকে বলা হয়। এখানে আমরা টেমিফস ব্যবহার করি। বিকালে আমরা অ্যাডাল্টিসাইড করি প্রাপ্তবয়স্ক মশা নিধনের জন্য। আমরা কিছুদিনের মধ্যে সেন্ট্রাল অ্যাডভোকেসি সভা করব, ঢাকার সকল সংস্থাকে পত্র দেব, তাদেরকে নিয়ে বসবো। এই কাজগুলি কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে এবং যে কারণে এই বছর এখন পর্যন্ত কিন্তু এডিস মশা ঢাকা শহরে নেই বললেই চলে। আগামী জুন থেকে রোগী বাড়তে পারে এমন আশঙ্কায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের তো হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য একটা প্ল্যান আমরা অলরেডি দিয়ে দিয়েছি, যে ডেঙ্গু রোগী যদি আসে
আমাদের পর্যাপ্ত কিট আছে, জ্বরের প্রথম 3 দিনের মধ্যে আসলেই যেন এনএস1 টেস্টটা করে ফেলে। ফ্লুইড নিয়ে খুব টেনশন ছিল গত বছর কি যে রোগী এত বেশি, দেশের প্রোডাকশনের ক্ষমতা কত, এই পরিমাণ হাসপাতাল সাপ্লাই দিতে পারবো কিনা। এবার আমরা মেজার নিয়েছি তারও বহু আগে। এই স্যালাইন সংকটের জন্য অন্তত সরকারি পর্যায়ে কাউকে ছোট ছোট ইনশাআল্লাহ করতে হবে না। 3 দিনের বেশি জ্বর হলে অবশ্যই ডেঙ্গুর পরীক্ষা এবং নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক সংবাদের শেষ অংশে থাকছে যুক্তরাষ্ট্রের কার প্যাড নিয়ে একটি প্রতিবেদন। রাজধানীর কারওয়ান বাজার পাইকারি মার্কেট স্থানান্তর এখন সময়ের ব্যাপার মাত্র। সিটি কর্পোরেশন বলছে মার্কেট স্থানান্তর হলে ট্রাকের আধিপত্য কমার পাশাপাশি যানজটও কমে আসবে। তবে এ নিয়ে শঙ্কায় রয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। বাজার সরিয়ে নেওয়া নিয়ে কিছুটা অসন্তুষ্ট ক্রেতারাও। 24 ঘন্টায় জমজমাট কারওয়ান বাজার। এর মধ্যে অন্যতম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাইকারি মার্কেট। এ মার্কেটে বিভিন্ন পণ্যের আড়ত রয়েছে। এখান থেকেই পাইকারি দামে পণ্য কিনে নিয়ে যান খুচরা বিক্রেতারা। পাইকারি মার্কেটের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ঈদের পর তা ভেঙে ফেলার ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। তাই ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। যেভাবে বেচাকিনি করলাম, এটা অন্য একটা জায়গায় যায় ব্যবসায়ী ভাবে করা কোনো কর্মেই সম্ভব না। এখন এখানে যে পরিস্থিতি আছে ওইখানে কি পরিস্থিতি থাকতে পারি না, অন্য কোনো পর্যায়ে দাঁড়াইতে হয়। ভাঙ্গি যদি দেয় তাহলে মনে করেন আমরা তো বেকার হয়ে যাবো হিসেবে। আমরা তো বাড়াইটিয়া, আমরা জমিদার না, আমাদের লক্ষ লক্ষ টাকা বাকি আছে। কারওয়ান বাজার থেকে একটু কম দামে পণ্য কিনতে পারেন ক্রেতারা। বাজার স্থানান্তরের ঘোষণায় তাদের মাঝেও কিছুটা অসন্তোষ রয়েছে। 1-2 বছর পালের জন্য যাত্রা বাড়ে যাবে, কস্টিং বেশি পড়বে, সময় বেশি লাগবে, ক্যারিয়া খরচটা কম হয়, আর দূরে চলে গেলে কষ্টটা বেশি হবে। 70 টাকা কেনা আমি এখানে তো 50 বা 60 টাকা কিনতে পারছি। এই যে মানে ফ্যাসিলিটিটুকু পাচ্ছি, এটা তখন হয়তো পাবো না। ব্যবসায়ীরা জানান তারা গাবতলী নয়, যাত্রাবাড়ি যেতে চান। তবে সেজন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে। ব্যবসায়ী উপযোগী পরিবেশ, ওই ধরনের অবকাঠামো এটা তৈরি করে দেয় ব্যবসায়ীরাও কিন্তু একমত, এবং তাদের যে আর্থিক এবং ব্যবসায়িক যে ক্ষতি, এই ক্ষতিপূরণ দেওয়া সেটাও আমাদের একটা দাবি। মার্কেট স্বাভাবিক থাকলেও সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। বাজার সরানো হলে এই এলাকার যানজট কমে আসবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা বলেছিলাম যে ইমিডিয়েটলি আফটার ঈদ, এখনও সেখানে আছি আমরা, তবে হয়তো কিছুটা কয়েকদিন সময় লাগতে পারে আর কি, ইন অর্ডার টু মেক প্রিপারেশন, যাতে সবার জন্যই বিষয়টা স্মুথ হয়। যানজটের অন্যতম কারণ হচ্ছে এই ট্রাক, পণ্যবাহী যে সবজি সহ। বাজার শিফট হয়ে গেলে এই ট্রাকগুলো আর সময় অসময়ে ঢোকার প্রয়োজন হবে না, সেক্ষেত্রে অবশ্যই যানজট নিরসন হবে নিশ্চিতভাবে। সিটি কর্পোরেশন বলছে কারওয়ান বাজারের তালিকাভুক্ত ব্যবসায়ীদের আমিন বাজার পাইকারি কাঁচা বাজারে দোকান বরাদ্দ দেয়া হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বাধীনতার 50 বছরে সফলতার পাশাপাশি স্থায়ী দুর্নীতিতেও এগিয়েছে দেশ। সামষ্টিক সাফল্যের বিপরীতে প্রাতিষ্ঠানিক দুর্বলতার হার বেড়েছে, আর রাজনীতি এখন অতি ধনী তৈরির কারখানা। বৃহস্পতিবার রাজধানীতে এক প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথাই বলেছেন। অর্ধশতকের বেশি বয়স বাংলাদেশের। এই সময়কালে দেশের আর্থিক সামাজিক উন্নয়ন বিস্ময়করভাবে নয়, প্রথাগতভাবে হয়েছে। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে অনিয়ম ও দুর্নীতি। বৃহস্পতিবার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। 50 ইয়ার্স অফ বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আরও বলেন, রাজনীতি অতি ধনীর কারখানা হয়ে গড়ে উঠেছে। আগে করাপশন কেন করতাম? আমার সুবিধার জন্য। এখন করাপশন করতে হচ্ছে আমাকে প্রোটেক্ট করার জন্য। ইটস এগেইন এ শিফট। প্রপার ইকোনমিক এজেন্ডা যদি হতে হয়, ইট হ্যাজ টু বি পলিটিক্যাল এজেন্ডা। বক্তারা জানান, ব্যাংকগুলো থেকে যারা টাকা নিয়ে খালি করছে, ব্যাংকগুলো তাদেরই পৃষ্ঠপোষকতা করছে। ভালো ব্যাংকের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে দুর্বলগুলোর দায়। ব্যবসায়ীরা এখন রাষ্ট্রকে প্রভাবিত করতে সময় সম্পদ বিনিয়োগ করে। এসবের ফলে গার্মেন্টস মালিকের একচেটিয়া সুবিধে পেয়েই চলেছে, আর বেসরকারি ব্যাংক মালিকদের লুটপাটের ফলে অনেকগুলো ব্যাংক ধ্বংসের মুখে। এখন এগুলো ধ্বংস করতে সরকার প্রশাসন সহায়তা করেছে। এগুলোকে এখন আবার সরকার উদ্যোগী হয়ে একীভূত করার নামে ভালো ব্যাংকগুলোর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
বক্তারা আরও জানান, উন্নয়নের বেশিরভাগই হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে, তাই অনিশ্চয়তা আসার পূর্বেই প্রস্তুত থাকা প্রয়োজন। এই রিজিয়নে আমার যে বিনিয়োগ, আমার যে যোগাযোগ, আমার যে ব্যবসা বাণিজ্য, এগুলোর ত্রিমাত্রিক একটা সংশ্লেষ করে আমাকে আমার প্রতিযোগিতা সক্ষমতায় আমাকে উত্তীর্ণ হতে হবে। আমার এই স্বল্প যে শ্রম নির্ভর যে সক্ষমতা, যেইভাবে স্থিতিশীলতাকে মেনটেন করা হচ্ছে সেটাই অনিশ্চয়তাকে ফিড করছে। অল্টারনেটিভলি আমরা বলতে পারি যে হয়তো এমনও হতে পারে যে অনিশ্চয়তাটা পলিটিক্যাল ম্যানেজমেন্টের জন্য একটা হ্যান্ডি টুল। আলোচনায় অর্থনীতিবিদ ও গবেষকরা জানান, রপ্তানি পণ্যের বহুমুখীকরণে সমন্বিত শিল্পনীতি প্রয়োজন। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামীকাল। নির্বাচনে ভোট গ্রহণ হবে 7 দফায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, লোকসভা নির্বাচনে 400 আসনে জয় পাবে বিজেপি। ইউরোপের সব দেশ মিলিয়ে যে জনসংখ্যা, তার চেয়েও বেশি ভোটার এবার ভারতে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র শাসনের ভার কাদের হাতে থাকবে, পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনে সেটি নির্ধারণ করবে। এবারে 7 দফায় হবে লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরপ্রদেশের 8 আসন, বিহারে 4 আসন এবং পশ্চিমবঙ্গের 3 আসনে ভোট শুরু হচ্ছে। ভারতের যে 3 রাজ্যে 7 দফাতেই ভোট নেওয়া হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র দ্বিতীয় সর্বোচ্চ আসনের রাজ্য হলেও সেখানে ভোট নেওয়া হচ্ছে 5 দফায়। শেষ দফার ভোট হবে 1 জুন, আর 4 জুন পাওয়া যাবে ফলাফল। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে এবার মোট ভোটার সংখ্যা 97 কোটি। তাদের মধ্যে 85 ঊর্ধ্ব ভোটার আছেন 85 লাখ, নতুন ভোটার 1 কোটি 80 লাখ, আর নারী ভোটার সংখ্যা 47 কোটি 10 লাখ। এছাড়াও 18 থেকে 30 বছর বয়সী ভোটার আছে 21 কোটি। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 4 টাকা বাড়ানো হয়েছে, আর খোলা তেলের দাম প্রতি লিটারে কমেছে 2 টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, দাম বাড়ান নতুন এই সিদ্ধান্ত মিলগিট থেকেই কার্যকর হবে। প্রতি লিটার বোতলজাত তেলের দাম 163 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 167 টাকায়। 5 লিটার বোতলজাত তেলের দাম 800 টাকা থেকে বেড়ে হলো 818 টাকা। আর প্রতি লিটার খোলা তেলের দাম 149 টাকা থেকে কমে দাঁড়ালো 147 টাকা। এর আগে সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়ানোর ঘোষণা দেন মিল মালিকরা। রোজার আগে গত 1 মার্চ বোতলজাত 1 লিটার সয়াবিনের দাম 10 টাকা কমিয়ে 163 টাকা করা হয়। টাকা যেটা খোলা বাজারে ছিল, সেইটাকে 2 টাকা কমিয়ে 147 টাকা সর্বোচ্চ খোলা বাজারে সয়াবিন তেল বিক্রি হবে। আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল, যেটা পেট বোতলে যেটার মধ্যে সিল করা থাকে, সেইটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। মারধর ও হত্যার হুমকির অভিযোগে চিত্রনায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে দেয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছে আদালত। একই সঙ্গে পরিমণি ও জুনায়েদকে আদালতে হাজির হবার জন্য সমন জারি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এম সাইফুল ইসলাম এই আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, মারধর ও হত্যার হুমকির অভিযোগে পরিমণি ও জুনায়েদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সেই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে 2 আসামির বিরুদ্ধে আদালত সমন জারি করেছে। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। চট্টগ্রামের বাইজিদ বালুছড়া এলাকায় 3 জনকে হত্যার মামলায় জামাই কাশেম ও ইউসুফকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামাল হোসেন এ রায় দেন। 2004 সালের 29 জুন ব্রাশ ফায়ারে নিহত হন শিবিরের ক্যাডার ছোট সাইফুল, তার বড় ভাই আলমগীর ও বোন
মনোয়ারা বেগম। পরদিন সাইফুলের স্ত্রী আয়েশা আক্তার বায়েজিদ থানায় মামলা করেন। মামলায় শিবিরের দুর্ধর্ষ ক্যাডার জামাই কাশেম, ইউসুফ, গিট্টু নাসির ও ফয়েজ মুন্নাকে আসামি করা হয়। পরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন গিট্টু নাসির ও ফয়েজ মুন্না। মামলা থেকে অব্যাহতি পেতে কাশেম শিবির ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন, তবে শেষ রক্ষা হয়নি। এক বন্ধু রাষ্ট্রকে খুশি করতে গিয়ে যেন অন্য রাষ্ট্রের বিরাগভাজন হতে না হয়, এই বিষয়টিতে গুরুত্ব আরোপ করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত প্রতিরক্ষা কূটনীতি বিষয়ক সেমিনারে সেনাপ্রধান বলেন, মিয়ানমারের নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে, কিন্তু মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের সঙ্গে যোগাযোগ রাখাটা নিজেদের ঝুঁকিতে ফেলে দেওয়ার মতো, কারণ সব দেশই বাংলাদেশের বন্ধু। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় অতিলৌকিক গল্প মায়ার প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র মায়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখার আহ্বান জানিয়েছেন অভিনয়শিল্পীরা। রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ফিল্ম অনুষ্ঠানে দীপ্ত প্লেতে পহেলা বৈশাখে মুক্তি পাওয়া এই ওয়েব ফিল্মটি দেখার আহ্বান জানান অভিনয়শিল্পী দিব্যজ্যোতি। লেখক, পরিচালক ও অভিনয় শিল্পী তানভীর হোসেন প্রবাল সাহিত্য নির্ভর গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মায়া দেখার আহ্বান জানিয়েছেন। এ সময় চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় সমদ্দার আসছে ঈদুল আজহায় দীপ্ত প্লেতে মুক্তি পেতে যাওয়া ওয়েব ফিল্ম ও চলচ্চিত্র নির্মাণ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য রাজধানী বনানীতে ভিসা সেন্টার চালু করেছে চীন। বনানীর কামাল আতাতুর্ক সড়কের প্রাসাদ ট্রেড সেন্টারের ৩য় তলায় এই ভিসা সেন্টার চালু করা হয়েছে। ছুটির দিন ছাড়া ভিসা সেন্টার খোলা থাকবে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য আগে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ভিসা সেন্টারের ওয়েবসাইটে লগ ইন করতে হতো। পরবর্তী প্রক্রিয়া জন্য যেতে হতো ভিসা সেন্টারে। নতুন ভিসা সেন্টার দুই দেশের বাণিজ্যকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করেছে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। চলতি বছর যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ভারতসহ বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এক সতর্কবার্তায় মাইক্রোসফট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে দেশগুলোর নির্বাচন ব্যাহত করতে পারে চীন। ভারত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে চীনের সাইবার গ্রুপ। মাইক্রোসফটের নিরাপত্তা বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন সরকার সমর্থিত বিভিন্ন সাইবার গ্রুপ গুরুত্বপূর্ণ দেশগুলোর নির্বাচনে চীনের প্রভাব তৈরির লক্ষ্যে কাজ করছে। উত্তর কোরিয়ার বিভিন্ন সাইবার গ্রুপও একই ধরনের কাজে জড়িত। মাইক্রোসফটের তথ্য মতে গত জানুয়ারিতে তাইওয়ানের রাষ্ট্রপতি নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারণা চালানোর চেষ্টা করে চীন। স্টর্ম 1376 নামের সাইবার গ্রুপ তাইওয়ানের নির্বাচনের সময় বেশ সক্রিয় ছিল। নির্বাচনকে প্রভাবিত করতে ইউটিউবে ভুয়া ভিডিও ও ক্লিপ তৈরি করে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী লাইয়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে ভুল তথ্য প্রচার করেছিল, যদিও বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগেই ইউটিউব ভিডিওটি মুছে ফেলা হয়। যুক্তরাষ্ট্র ও ভারতের নির্বাচনে চীনের প্রভাব সম্পর্কে সতর্ক করে মাইক্রোসফট জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট এবং ভারতের জাতীয় নির্বাচনের আগে ভোটারদের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিভিন্ন টুল ব্যবহার করা হতে পারে। বিভিন্ন ধরনের ভুয়া জরিপের ফলাফল প্রচারের মাধ্যমেও ভোটারদের মধ্যে বিভক্তি তৈরি করতে পারে সাইবার গ্রুপগুলো। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্র সাময়িকী টাইমের বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাসসুম। স্থানীয় সময় বুধবার 2024 সালের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করে টাইম। মেরিনা পেশায় একজন স্থপতি, তালিকায় উদ্ভাবক শ্রেণীতে স্থান পেয়েছেন তিনি। মেরিনা তাবাসসুম সম্পর্কে টাইম লিখেছে, স্থাপত্য চর্চায় মেরিনা স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি পৃথিবী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা
এমন এক বাড়ির মডেল তৈরি করেছেন যার নির্মাণ ব্যয় কম এবং বাড়ি সহজে স্থানান্তরও করা যায়। 2021 সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান মেরিনা। 2020 সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্টের 50 চিন্তাবিদের মধ্যে শীর্ষ 10-এ স্থান পেয়েছিলেন মেরিনা। এবারের কুল বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, অ্যাথলেট ইমরানুর রহমান এবং ফুটবলার রাকিব হোসেন। রোববার সন্ধ্যায় তাদের একজনের হাতে উঠবে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। এছাড়া পপুলার চয়েসের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হওয়ায় চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন 4 জন। তারা হলেন ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত, অ্যাথলেটিক্সে ইমরানুর রহমান, ফুটবলে শেখ মুরসালিন ও নারী ক্রিকেটে ফারজানা হক পিঙ্কি। দুপুরে রাজধানীর অলিম্পিক ভবনে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করে আয়োজকরা। মূলত এই 2 বিভাগেই চমক থাকবে মূল অনুষ্ঠানে। এর বাইরে পুরুষ ও নারীদের ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স, বক্সিং, শুটিং, টেবিল টেনিসের মতো খেলা এবং বিভিন্ন সংগঠনের পুরস্কারের জন্য চূড়ান্তভাবে বিবেচিতদের নামও ঘোষণা করা হবে আয়োজনে। অবিশ্বাস্য বলবো না, মনে হয় আলাদা অন্য খেলার মানুষকে আমরা পুরস্কার পাওয়ার যোগ্য। গ্রীষ্মকালে নানা ধরনের প্যারেডের আয়োজন হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। এবার বেশ জমকালোভাবে আয়োজন করা হয়েছে হাস্টন কার প্যারেড শো। নানা উপকরণ সাজিয়ে তোলা হয়েছে সাধারণ সব গাড়ি, যা দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন স্থানীয়রা। কোনো গাড়িতে জমকালো বাতি, আবার কোনো গাড়িকে দেয়া হয়েছে প্লেনের আদল। কার্টুনের গাড়ির মতো আছে অনেকগুলো। এটি যুক্তরাষ্ট্রের হুস্টন শহরের গাড়ি প্যারেডের দৃশ্য। এবার 37তম প্যারেডের আয়োজন করা হয় জমকালোভাবে। এবারের আয়োজনে 23টি অঙ্গরাজ্য থেকে 250 গাড়ি নিয়ে এসেছেন অংশগ্রহণকারীরা। এছাড়া কানাডা ও মেক্সিকো থেকেও গাড়ি সাজিয়ে নিয়ে এসেছেন প্রতিযোগীরা। শুধু গাড়ি নয়, সাইকেল, মিনি ভ্যান, মিনি ট্রাকও নিয়ে এসেছেন অনেকে। হুস্টন কর্তৃপক্ষ জানিয়েছে এবছর এই আয়োজনে 2.5 লাখের বেশি মানুষ এসেছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করব দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী শুরু, নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করবে এমন মত সংশ্লিষ্টদের। তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়ছে গরম ও ঠান্ডাজনিত নানা রোগ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। কারওয়ান বাজার স্থানান্তর হলে যানজট কমে আসবে বলছে ডিএনসিসি, সংখ্যায় ব্যবসায়ীরা। ভারতের লোকসভা নির্বাচন শুরু আগামীকাল। 7 দফার ভোট শেষ হবে 1 জুন, 4 জুন হবে ফল প্রকাশ। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।